লিনিয়ার মেজারমেন্ট আসলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স মাপার জন্য, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিস্টেন্স মাপার জন্য যে মেজারমেন্ট, সেটা লিনিয়ার মেজারমেন্ট। লিনিয়ার মেজারমেন্টে শুধুমাত্র লেংথ মাপা হয়, এক পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের শুধুমাত্র লেংথ আমরা মেপে থাকি লিনিয়ার মেজারমেন্টের মাধ্যমে। তার মানে হলো আমরা অলরেডি জানি যে অ্যাঙ্গুলার মেজারমেন্টে কি থাকে। অ্যাঙ্গুলার মেজারমেন্টে আমরা যে কোনো একটা রেফারেন্সের সাপেক্ষে আমরা কি করি, আমরা অ্যাঙ্গেল মেজার করে থাকি। সেটা হতে পারে 30 ডিগ্রি, হতে পারে 40 ডিগ্রি। বাট লিনিয়ার মেজারমেন্টের ক্ষেত্রে শুধুমাত্র একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা আমরা নির্ণয় করব। তো এখানে অনেকগুলো মেথড আছে লিনিয়ার মেজারমেন্টের ভিতরে। তো মেথড গুলোর ভিতরে প্রথম যে ইয়াটা প্রথম মেথডটা হলো ডিরেক্ট মেজারমেন্ট। তো ডিরেক্ট মেজারমেন্ট বলতে আসলে কি আছে, এখানে মূলত আমরা ডিরেক্ট মেজারমেন্টে অনেকগুলো পদ্ধতি জানবো। পদ্ধতির ভিতরে আছে পেসিং আছে, এরপরে অডোমিটার আছে, আরো অনেকগুলো method এগুলো জানবো আমরা। কিন্তু মেইনলি আসলে আমাদের ফোকাস থাকবে সেটা হলো চেইন সার্ভিং এর উপরে। অর্থাৎ আমরা চেইন সার্ভিংটাকেই আসলে লিনিয়ার মেজারমেন্টের ডিরেক্ট মেজারমেন্ট হিসেবে আমরা আসলে এটাই ডিটেলস শিখবো, এবং এটার জন্য আলাদা চ্যাপ্টার আছে, আলাদা ম্যাথ আছে। তো এই জিনিসগুলো আমরা জানবো পরবর্তীতে। আর নেক্সট যেটা, সেটা হলো মেজারমেন্ট বাই অপটিক্যাল মিনস। আচ্ছা, মেজারমেন্ট বাই অপটিক্যাল মিনস এর ক্ষেত্রে এখানে সোজা কথা যে অবজারভেশন গুলো নেওয়া হবে কিসের মাধ্যমে, এটা টেলিস্কোপের মাধ্যমে। অর্থাৎ ডিস্টেন্স গুলো আমরা মাপবো ক্যালকুলেশনের মাধ্যমে, বাট টেলিস্কোপ থেকে আমরা রিডিং নিয়ে দেন কি করব, সেটা হয়তো ক্যালকুলেশন করে দেন বের করবো আমরা আসলে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেটা বের করব। নেক্সট, আচ্ছা, অপটিক্যাল মিনস এর যে মেজারমেন্ট, সেটার জন্য একটা আলাদা চ্যাপ্টারই আছে, ট্যাকিওমেট্রি বা ট্রায়াঙ্গুলেশন। থার্ড যেটা, থার্ড মেথড হলো ইলেকট্রনিক মেথড। ইলেকট্রনিক মেথডে কি করা হয়, ইলেকট্রনিক মেথডে আসলে ডিসটেন্স মেজার করা হয় কিছু ইনস্ট্রুমেন্টের দ্বারা। যে ইনস্ট্রুমেন্ট গুলো আসলে কিসের পার্সপেক্টিভে তৈরি, সেটা হলো প্রপাগেশন, রিফ্লেকশন, সাবসিকুয়েন্ট রিসিপশন, এগুলোর উপর নির্ভর করে আসলে আমরা একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিসটেন্স নির্ণয় করতে পারি। এটা কিভাবে নির্ণয় করতে পারি, আমরা অলরেডি জানি যে আসলে যখন ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যায়, তখন আমরা জানি যে একটা ফুল ফেজ কমপ্লিট হওয়ার জন্য, মানে যে পয়েন্ট থেকে স্টার্ট করলো আবার সেই পয়েন্টে গিয়ে মিলবে, সেটাই টোটালটা হলো কি, এটা হলো তরঙ্গ দৈর্ঘ্য, যেটাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করি। তো ল্যামডা জানি আমরা, যদি ভেলোসিটির মান জানি v ইকুয়াল টু এফ ল্যামডা দিয়ে ফ্রিকোয়েন্সি করে আমরা অলরেডি ভেলোসিটি কিন্তু বের করে ফেলতে পারবো। দেন এভাবে কি করতে পারবো, ভেলোসিটি যদি জানা থাকে আমরা ডিসটেন্সও বের করতে পারবো টাইম দ্বারা গুণ করে। এটা ইজিলি একটা মেথড, এবং এই মেথডে আসলে সরাসরি কাজ করে। ইলেকট্রনিক মেথডে কিছু ডিভাইস আছে, যে ডিভাইস গুলো আসলে আহ, কিসের উপর নির্ভর করে, এই যে প্রোপাগেশন বা রিফ্লেকশনের উপর নির্ভর করে আসলে তৈরি। আচ্ছা, ডিটেলস আমরা জানবো। নেক্সট যেটা আমাদের, নেক্সট হলো ডিরেক্ট মেজারমেন্ট। কি জিনিস ডিরেক্ট মেজারমেন্ট? হলো ডিসটেন্স আসলে গ্রাউন্ডে সরাসরি মাপবো কিসের মাধ্যমে, মেইনলি চেইন অথবা টেপের মাধ্যমে। যদিও আমরা ডিরেক্ট মেজারমেন্টে আরো অনেকগুলো পদ্ধতি আছে, সেগুলো জানবো, কিন্তু আমাদের মেইন ফোকাস থাকবে যেটা, সেটা হলো চেইন সার্ভে। এবং অলরেডি বলে ফেলছি অপটিক্যাল মিনস কি, টেলিস্কোপের মাধ্যমে আমরা আসলে ক্যালকুলেশনটা করব, ডিসটেন্স ইজিলি পাবো টেলিস্কোপের মাধ্যমে। আসলে সরাসরি টেলিস্কোপের যে অলরেডি এর আগের স্লাইডে আমরা দেখেছি যে এখানে স্ট্যাডিয়ার রিডিং এর মাধ্যমে আসলে আমরা যদি আমাদের আপার রিডিং এবং লোয়ার রিডিং এই দুটো ডিফারেন্স জানা থাকে, তাহলে সেখানে দুইটা আমরা যদি কোএফিসিয়েন্ট দিয়ে গুণ করি বা ধ্রুবক দ্বারা গুণ করি, সেই ক্ষেত্রে আমরা সরাসরি এই যে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট যেখানে রিডিং নিব, এটা দূরবর্তী যে ডিসটেন্স, ইজিলি আমরা ক্যালকুলেট করে ফেলতে পারি। এটা অলরেডি আমরা জানি। এবং ইলেকট্রনিক মেথডের কথা অলরেডি বলা শেষ। তো কিছু মেথড, এগুলো অ্যাডভান্সড মেথড, যেমন জিওডি মেথড, টেলোরোমিটার আছে, এরপর ডিকো নেভিগেটর আছে। এই জিনিসগুলো একটু তোমরা নেটে সার্চ দিয়ে দেখতে পারো। এটা অ্যাডভান্স তোমার কিছু ইনস্ট্রুমেন্ট।
তো এগুলো সম্পর্কে ডিটেলস তোমরা নিতে জানতে পারবা। আমাদের কোর্সের জন্য এটা অতটা ইম্পর্টেন্ট না, আমাদের জন্য যেটা মেইনলি ইম্পর্টেন্ট সেটা হলো ডিরেক্ট মেজারমেন্ট, যেটা আসলে চেঞ্জ সার্ভিং আসলে মেইনলি। এখন আসলে যে ডিরেক্ট মেজারমেন্টে অলরেডি আমি বলছিলাম, চেঞ্জ সার্ভিং ছাড়াও আরো কিছু মেথড আছে, যেমন হইতে পারে পেসিং, হইতে পারে মেজারমেন্ট উইথ প্যাসোমিটার, এরপরে আছে মেজারমেন্ট উইথ পেডোমিটার, মেজারমেন্ট উইথ ওডোমিটার বা স্পিডোমিটার। এগুলো অলরেডি এর আগেও বলে ফেলছি, বাট আমাদের মেইন ফোকাস থাকবে আসলে চেইনিং এর উপরে। আমাদের মেইন ফোকাস চেইনিং এর উপরে। এখন খেয়াল করে যে পেসিং জিনিসটা, পেসিং মানে কি, আমরা যখন নরমালি একটা পারসন হাঁটার ক্ষেত্রে প্রত্যেকটা তার স্টেপ একটা নির্দিষ্ট ডিসটেন্স কভার করে, তার প্রত্যেকটা স্টেপ একটা নির্দিষ্ট ডিসটেন্স কভার করে। তো আমি যদি তার নাম্বার অফ স্টেপ জানি এবং তার একটা স্টেপে সে আসলে কতটুকু ডিসটেন্স গেল সেটা যদি আমি জানি, তাহলে আমি জাস্ট খালি নাম্বার অফ স্টেপ ধরলাম যে 10টা সে স্টেপ দিছে, প্রত্যেকটা স্টেপে সে আসলে 2.5 ফিট করে গেল। যদি 2.5 ফিট করে যায় তাহলে ইজিলি কিন্তু আমরা কি করতে পারবো, যে আমরা ইজিলি জানতে পারলাম যে এটা সে টোটাল 10টা স্টেপে 25 ফিটের মতো গেছে। ইজি জিনিস। এবং এখানে একটা কথা বলছে যে যে পেসিং যেটা, সেটা আসলে স্পিড এবং রাফ ওয়ার্কের জন্য ইউজ করা হয়। অর্থাৎ ডিসটেন্স যেটা নির্ণয় করব সেটা একদম রাফলি, কারণ আমরা কিন্তু এক্সাক্ট একটা স্টেপে কতটুকু যাবে সে এটার একদম এক্সাক্ট মাপ কিন্তু আমরা জানি না। সো এই জিনিসটা আসলে রাফ ওয়ার্কের জন্য প্রিলিমিনারি যদি কোনো সার্ভে করে থাকি সেটার জন্য আসলে আমাদের এটা কাজে লাগবে, আদারওয়াইজ এটা আমাদের দরকার নেই। আচ্ছা, নেক্সট যেটা আমাদের আছে সেটা হলো, আমরা নেক্সট স্লাইডে যাই। নেক্সট যেটা হলো মেজারমেন্ট উইথ প্যাসোমিটার। তো প্যাসোমিটারের ক্ষেত্রে এখানে একটা কথা বলে দিয়েছি, প্যাসোমিটারটা এটা একটা ইনস্ট্রুমেন্ট যেটা আসলে দেখতে অনেকটা স্টপ ওয়াচের মতো, এবং যেটা পকেটে ক্যারি করা যায়, অথবা যে পার্সন মানে যে লেন্থটা নির্ণয় করবে যে সার্ভেয়র, তার একটা পায়ের সাথে অ্যাটাচ করা থাকবে। তো মেকানিজমটা কি, মেকানিজম হলো এটা মোশনের উপর নির্ভর করে, আসলে বডি মোশন কতটুকু যাচ্ছে এই মোশনের উপর নির্ভর করে সে অটোমেটিক্যালি আসলে নাম্বার অফ পেস কাউন্ট করবে। তার মানে এর আগে যে মেথডটা ছিল স্টেপিং বা পেসিং, এই ক্ষেত্রে কি ছিল, যে ম্যানুয়ালি নিজে আমি কয়টা স্টেপ দিলাম, আর এটার ক্ষেত্রে হলো সরাসরি প্যাসোমিটারটাই আসলে রিডিংটা দিয়ে দিবে যে কয়টা নাম্বার অফ স্টেপ হয়েছে। অলরেডি আমরা জানি, আমরা যে মোবাইল ইউজ করি, মোবাইলের ক্ষেত্রে কিন্তু নাম্বার অফ স্টেপ কাউন্ট করে। ঠিক ওইটার মতোই প্যাসোমিটারটা কি, প্যাসোমিটারটা হলো সরাসরি নাম্বার অফ স্টেপটা কাউন্ট করে দিবে। তো নাম্বার অফ স্টেপ জানি, প্রত্যেকটা স্টেপে কতটুকু যাব সেটাও জানি। তো দুইটা গুণ করলে সরি আমরা আসলে কতটুকু ডিসটেন্স কভার করলাম সেটাও ইজিলি ক্যালকুলেট করতে পারবো। নেক্সট নেক্সট হলো মেজারমেন্ট উইথ পেডোমিটার। তো পেডোমিটারের ক্ষেত্রে এটা একদম সেম একটা ডিভাইস, প্যাসোমিটারের মতোই, শুধু পার্থক্য কি, পার্থক্য হলো যে বরাবর আসলে আহ এটা একজন পার্সন ক্যারি করবে, এবং এটা থাকবে আসলে যে লেংথ বরাবর আসলে আমরা লেংথটা মাপবো সেই বরাবর থাকবে। নেক্সট যেটা সেটা হলো আমাদের মেজারমেন্ট উইথ অডোমিটার এবং স্পিডোমিটার। আচ্ছা, অডোমিটার হলো সরাসরি যে গাড়ির চাকা বা হুইল, এই হুইলের ভিতরে সরাসরি সেটা ফিটেড থাকে, হুইলের ভিতরে ফিটেড থাকে, এবং একটা ফর্কের মাধ্যমে, অর্থাৎ হুইলের ভিতরে ফিট থাকবে এবং একটা ফর্কের মাধ্যমে থাকবে, এবং একটা হ্যান্ডেল থাকবে সেটাতে। তার যদি হ্যান্ডেল থাকে, এটা এমন ভাবে গ্রাজুয়েটেড করা থাকে যেটা আসলে নাম্বার অফ রেভলিউশন দেওয়া থাকে। তার মানে ওইখানে সে যে রিডিংটা আমরা পাবো, নাম্বার অফ রেভলিউশন পাবো, অর্থাৎ কতবার একটা চাকা ঘুরলো, একটা চাকা আসলে কতবার রোল করে ঘুরলো সেই নাম্বার অফ রেভলিউশনটা পাইলাম। তো কতবার ঘুরছে এবং তার এই চারদিকে যে পরিধি সেটা যদি আমরা জানি, তো যে টু ইন্টু এটা 2 × পাই ইন্টু হলো এটার রেডিয়াস, অথবা 2 × ডি অর্থাৎ ডায়ামিটার। তাহলে আমরা এটার পরিধি জানি, পরিধির সাথে যদি নাম্বার অফ রেভলিউশন দ্বারা গুণ করে দেই তাহলে ইজিলি কি পাবো, ইজিলি আমরা পাবো যে টোটাল ডিস্টেন্সটা পেয়ে গেলাম। এবং এখানে একটা ডায়াল থাকে, যে ডায়ালের ভিতরে আসলে একটা ডায়াল থাকে, যে ডায়ালের ভিতরে রেকর্ড করা হয় নাম্বার অফ রেভলিউশন,
এবং সেই রেকর্ডিং এর নাম্বার অফ রেগুলেশন জানলাম এবং সরাসরি 2 দ্বারা গুণ করলাম এবং ইজিলি আমরা কি নির্ণয় করতে পারবো? টোটাল ডিসটেন্স নির্ণয় করতে পারবো। আচ্ছা, একটু সময় নিচ্ছি ক্লিয়ার করার জন্য। নেক্সট, চেইনিং। তো লিনিয়ার মেজারমেন্টের জন্য মেইনলি চেইনিংটাই আসলে লিনিয়ার মেজারমেন্টের মেইন মেথড। যে মেথডটা তোমরা যখন প্র্যাকটিক্যাল সার্ভেইং করবা তখন দেখা যাবে যে প্রথম যে এক্সপেরিমেন্ট যেটা করবা সেটা হবে আসলে চেইন সার্ভেইং বা চেইনিং। তো চেইনিংটা আসলে কি, যেটা ডিনোট করে তুমি ডিসটেন্স মাপবা, কিসের মাধ্যমে ডিসটেন্স মাপবা, হইতে পারে চেইনের মাধ্যমে অথবা টেপের মাধ্যমে। আমরা চেইন অথবা টেপ ইউজ করে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিসটেন্স মাপবো এবং এটা হলো সবচেয়ে অ্যাকুরেট মেথড কিসের জন্য? ডিরেক্ট মেজারমেন্টের জন্য। এরপরে একটা জিনিস খেয়াল করি যে যদি আমরা অর্ডিনারি প্রেসিশন দিয়ে কাজ করি সেই ক্ষেত্রে দেখা যাবে যে চেইন ইউজ করা যায়, অর্থাৎ আমাদের যদি প্রেসিশনটা হায়ার লাগে। প্রেসিশন বলতে কি? প্রেসিশন এবং অ্যাকুরেসি সম্পর্কে অলরেডি বলা হয়ে গেছে এর আগে। অ্যাকুরেসি মানে কি? ধরলাম মানে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের মধ্যবর্তী ডিসটেন্স, একদম অ্যাকুরেট ডিসটেন্স ধরলাম যে অ্যারাউন্ড 25.513 মিটার, কথার কথা ধরলাম। এখন অ্যাকুরেসি কি? অ্যাকুরেসি হলো একদম এই এক্সাক্ট ভ্যালু, মানে হলো মেইনলি 25.5 বা 25 এর কাছাকাছি যাচ্ছে কিনা, অর্থাৎ আমার ভ্যালুটা কোথানে আছে এবং আমি যে ভ্যালুটা পাচ্ছি সেটা এটার কতটা কাছাকাছি যাচ্ছে সেটার উপর নির্ভর করলো হলো অ্যাকুরেসিটা। প্রিসিশনটা কি? প্রিসিশন হলো এই যে দশমিকের পরে যে নাম্বার গুলো পাচ্ছি আসলে কতটুকু অ্যাকুরেট পর্যন্ত, আসলে কতটুকু প্রিসাইজ আমরা আসলে নির্ণয় করতে পারতেছি। দেখা গেল 25.513, আমি একদম এক্সাক্ট কত পাইলাম? 25.5, এরপরে পাইলাম 09, তার মানে 09 আর 13 একদম কাছাকাছি যাচ্ছি, এটাই হলো প্রিসাইজ ডাটা। তাহলে প্রিসাইজলি যদি আমি একটা জায়গা থেকে আরেকটা জায়গার ডিসটেন্স বা লিনিয়ার মেজারমেন্ট করতে চাই সেই ক্ষেত্রে আমরা ইজিলি প্রেফার করি চেইনিং বা চেইন সার্ভেইং। আচ্ছা, তার মানে চেইনিং বা চেইন সার্ভেইং এর এটা আসলে একটা বেসিস অল সার্ভেইং এর ক্ষেত্রে, অর্থাৎ ডিসটেন্স মেজারমেন্ট করার জন্য আসলে মেইন বেসিসটাই হলো চেইন সার্ভেইং। আচ্ছা, চেইনিং এর জন্য আমাদের কি কি ইনস্ট্রুমেন্ট লাগবে? এটা এক্সামে প্রায় আসে যে ইনস্ট্রুমেন্ট কি কি দরকার হয়। বুঝাই যাচ্ছে চেইনিং, আমি একটু আগে যখন আমরা চেইন সার্ভেইং এর সংজ্ঞা একটু আগে যখন আমরা ডেফিনিশনটা দেখলাম যে চেইন অথবা টেপ ইউজ করে আমরা আসলে ডিসটেন্স মেজার করবো, তার মানে চেইন অথবা টেপ লাগবে, অ্যারো লাগবে, প্রত্যেকটা জিনিস কি জিনিস আস্তে আস্তে আমরা দেখবো, কিছু প্যাক লাগবে, এরপরে রেঞ্জিং রড লাগবে, অফসেট রড, প্লাম। তো প্রত্যেকটা জিনিস আমরা ডিটেইলস একটু জানার চেষ্টা করি। প্রথমে চেইন। চেইনটা কি? চেইনটা হলো স্ট্রেট লিংক। কিসের লিংক? সেটা হলো গ্যালভানাইজড মাইল্ড স্টিল দ্বারা তৈরি এবং বেন্ড করা থাকে। বেন্ড করা থাকে বলতে জিনিসটা হলো আসলে এরকম রিং আকারে থাকে, একটা রিং এর সাথে আরেকটা রিং কানেক্টেড, এরকম রিং আকারে কানেক্টেড করে গ্যালভানাইজড স্টিলের মাধ্যমে একটা চেইন তৈরি হয়। এবং এখানে আরেকটা বলছে যে এই যে একটু আগে যেটা বললাম যে রিংস গুলো আসলে প্রত্যেকটা এন্ডে কি একটা আরেকটার সাথে জয়েন করা থাকে। আচ্ছা, এরপরে যেটা বলছে যে এই রিং গুলোই আসলে কি, এটা ফ্লেক্সিবিলিটি দান করে, অর্থাৎ রিং ইচ্ছা করলে আমরা টুইস্ট করতে পারতেছি, করতে পারতেছি। এই যে জয়েন্টের কারণে আসলে একটার সাথে আরেকটা এমন ভাবে কানেক্টেড যে ইজিলি আমরা কি ফ্লেক্সিবিলিটি ইজিলি আমরা গেইন করতে পারতেছি। এরপরে বলছে যে চেইনের শেষের দিকে একটা হ্যান্ডেল থাকে, তার মানে চেইনের শেষের দিকে এরকম ব্রাসের একটা হ্যান্ডেল থাকবে, এটা ধরার জন্য বা টান দিয়ে এদিক দিয়ে টান দিয়ে ধরার জন্য। ঠিক একইভাবে এই পাশে আরো একটা ব্রাস হ্যান্ডেল থাকবে টান দিয়ে ধরার জন্য। আমরা দুই পাশ থেকে যদি দুইজন সার্ভেয়ার যদি টান দিয়ে ধরে সেই ক্ষেত্রে চেইনটা স্ট্রেইট হবে এবং আমাদের মাপগুলো অ্যাকুরেটলি পাওয়া যাবে। এবং এখানে আরেকটা কথা বলছে যে
চেইন ইজিলি যাতে টুইস্ট করতে পারি। একটু আগে বলছিলাম যে এই কানেকশনটা আসলে এভাবে দেওয়ার কারণটাই কি, আমরা ইজিলি টুইস্টিং করতে পারবো, কিন্তু সেই টুইস্টিং কোনো ইফেক্ট ফেলবে না, অর্থাৎ চেইনের লেংথ চেঞ্জ হবে না। এবং বলছে এখানে কিছু ট্যালি দেয়া হয়, কিছু কয়েকটা লিঙ্ক পর এরকম কিছু মার্ক করার জন্য কিছু ট্যালি দেওয়া হয়, এবং সেটা সাধারণত 10 থেকে 25টা লিঙ্ক পর কাউন্ট করার জন্য। ধরলাম যে আমরা এখান থেকে এই পর্যন্ত ডিস্টেন্স 1 মিটার, সেই 1 মিটারটা কাউন্ট করার জন্যই আমরা আসলে কি করব, ট্যালি দিব। তো চেইনের ভিতরে ট্যালি গুলো থাকে। এরপরে নেক্সট আমরা একটু দেখি চেইনটা, একটু আগে যে কথাটা বললাম যে কি থাকবে চেইনে, দুই পাশে এটা ধরার জন্য হ্যান্ডেল থাকবে, এবং কিছু দূরত্ব পরপর কয়েকটা লিঙ্ক পরপর কি থাকবে, ট্যালি থাকবে, ডিসটেন্স গুলো যাতে ইজিলি আমরা কাউন্ট করতে পারি কাউন্টিং এর জন্য। নেক্সট চেইনের টাইপ। তো চেইনের অনেকগুলো টাইপ আছে, এর ভিতরে প্রথম যেটা সেটা হলো মেট্রিক চেইন। আচ্ছা, মেট্রিক চেইনের ভিতরে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের, যে লেংথ অ্যাভেলেবেল হয় 5, 10, 20 মিটার বা হাইস্ট 30 মিটার পর্যন্ত হতে পারে। তার মানে সোজা কথা 5 থেকে 30 মিটার পর্যন্ত এটার লেংথ হয়। মেট্রিক চেইন সেহেতু মিটারে এটা আসলে পাওয়া যায়। এই ক্ষেত্রে এখানে আরেকটা কথা বলছে যে রিডিং ফ্র্যাকশন যাতে আমাদের ডিফিকাল্টি ফেস না করতে হয়, সেই ক্ষেত্রে কি করা হয় যে ট্যালিগুলো যে কিছু দূর পরপর ট্যালিটা সেটা প্রত্যেক 5 মিটার থেকে 10 মিটার লিঙ্ক পরপর ট্যালি দেওয়া হয়। প্রত্যেক 5 মিটার থেকে 10 মিটার পরপর ট্যালি দেওয়া হয়। আবার প্রত্যেকটার ইন্ডিকেশন আছে আলাদা আলাদা। এরপরে নেক্সট আমরা দেখি সেটা হলো গান্টার্স চেইন। তো গান্টার্স চেইনে একটা জিনিস ফিক্সড, সেটা হলো গান্টার্স চেইনের লেংথ হলো 66 ফিট এবং লিংক হলো 100টা। তো একটা জিনিস আমরা খেয়াল করি যে লেংথ যদি হয়, মানে একটা চেইন এখান থেকে শুরু করে এই পর্যন্ত লেংথ হলো টোটাল 66 ফিট, এবং এভাবে টোটাল 100টা লিংক, অর্থাৎ 100টা ভাগে ভাগ করা। তাহলে 100টা ভাগে ভাগ করা, এই প্রত্যেকটা ভাগকে বলা হয় লিংক, এই প্রত্যেকটা ভাগকে বলা হয় লিংক। তাহলে এই যে লিংক, প্রত্যেকটা লিংক কতটুকু ডিসটেন্স কভার করে সেটা কিভাবে পাবো? 66 কে জাস্ট আমরা যদি নাম্বার অফ লিংক দ্বারা ভাগ করে দিই, মানে 100টা লিংক যেহেতু 100 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে ইজিলি আমরা পেয়ে যাচ্ছি যে প্রত্যেকটা লিংকই হলো 0.66 ফিট করে, এবং সেটা এখানে বলা হয়েছে 0.66 ফিট বা 7.92 ইঞ্চ। আচ্ছা, গান্টার্স চেইনের আরেকটা নাম হলো সার্ভেয়ার্স চেইন। এটা সাধারণত আমাদের যেসব চেইন সার্ভিং আমাদের দেশে করা হয়, সেই ক্ষেত্রে দেখা যায় যে ইঞ্জিনিয়ার্স চেইন বা গান্টার্স চেইন আসলে মেইনলি ইউজ করা হয়। তো গান্টার্স চেইনে আরেকটা ডিসটেন্সের ইউনিট পাওয়া যায়, সেটা হলো 10 বার যদি আমি গান্টার্স চেইন ইউজ করি, তার মানে 10 গান্টার্স চেইনস মানে হলো 1 ফারলং। আর 1 ফারলং আর 1 ফারলং যেহেতু পেয়ে গেছি যে 10 গান্টার্স চেইন মানে হলো 1 ফারলং, এভাবে 8 ফারলং বা 80টা গান্টার্স চেইন যদি আমরা মেপে ফেলি, মানে একটা ডিসটেন্স থেকে আরেকটা ডিসটেন্স আমরা পাইলাম, যে টোটাল একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের ডিসটেন্স আমরা পাইলাম 80 বার আমরা ইউজ করছি গান্টার্স চেইন, তার মানে এইখান থেকে এই পর্যন্ত ডিসটেন্স হলো 1 মাইল। তাহলে ডিসটেন্স ইজিলি আসলে মাপা যায় একটা চেইনের মাধ্যমে। আমরা যদি চেইনের টোটাল লেংথ জানি, কয়বার আসলে সেই চেইনটা ইউজ করলাম, সেটা আমরা আসলে কাউন্ট করলে ইজিলি পেয়ে যাব আসলে যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনের লিনিয়ার মেজারমেন্ট বা দূরত্ব বা ডিসটেন্স আসলে কতটুকু। আচ্ছা, নেক্সট আমরা যেটা দেখব সেটা হলো ইঞ্জিনিয়ার্স চেইন। তার মানে একটু আগে দেখলাম গান্টার্স চেইন, এবং এখন দেখতেছি ইঞ্জিনিয়ার্স চেইন, যেটা সবচেয়ে বেশি ইউজ করা হয় আমাদের দেশে। তো ইঞ্জিনিয়ার্স চেইন এবং গান্টার্স চেইনের ভিতরে পার্থক্য কি? এখানে ইজিলি বোঝা যাচ্ছে যে ইঞ্জিনিয়ার্স চেইন ছিল টোটাল 100 ফিট, ইঞ্জিনিয়ার্স চেইন হলো 100 ফিট। একটু আগে আমরা দেখলাম যে গান্টার্স চেইন 66 ফিট। তাহলে দুইটা পার্টিকুলার চেইন ইঞ্জিনিয়ার্স চেইন হলো 100, তারপর 100 ফিট একটা লিংক ভাগ করে দিলাম, তাহলে প্রত্যেক লিংক হলো ফিট করে, ইজিলি পেয়ে গেলাম। নেক্সট হলো রেভিনিউ চেইন। তো রেভিনিউ চেইনের ভিতরে কি বলছে যে
রেভিনিউ চেইনের লেংথ হলো গান্টার্স চেইনের অর্ধেক, মানে 33 ফিট, এবং লেংথ অনেক কম। যেমন ওইটাতে 66 ফিট ছিল, লেংথ ছিল 100টা, এখানে 33 ফিট, লেংথ হলো 16টা। তাহলে আমরা ইজিলি 33 কে 16 দ্বারা ভাগ করে দেই। প্রত্যেকটা লিংকের যে ডিস্টেন্স পাবো 2 ফিট থেকে কিছু বেশি, এখানে সরাসরি দেয়া আছে। আচ্ছা, নেক্সট হলো স্টিল ব্যান্ড বা ব্যান্ড চেইন। তো স্টিল ব্যান্ড বা ব্যান্ড চেইনের ক্ষেত্রে এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, সেটা হলো এটা অবশ্যই স্টিলের তৈরি, এবং এখানে কি বলছে যে এখানে লং ন্যারো স্ট্রিপ থাকে স্টিলের, এবং সাধারণত এটা উইথ হয়, অর্থাৎ এই যে স্টিলের টেপ এখানে গ্রাজুয়েটেড থাকে, অর্থাৎ ডিস্টেন্স গুলো এরকম দেয়া থাকে 1 2 এভাবে দেয়া থাকে ডিস্টেন্স গুলো। এবং এখানে বলে দিছে যে এই যে টোটাল যে উইথ, এই উইথ সাধারণত 12 থেকে 16 মিলিমিটার হয়, এবং থিকনেস অর্থাৎ এই দিকটাতে জিনিসটা আসলে কতটুকু পুরু, এই যে পুরুত্বটা, এই পুরুত্বটা হলো সাধারণত পুরুত্বটা হলো সাধারণত 0.3 থেকে 0.6 মিলিমিটার পর্যন্ত। এখন মেট্রিক স্টিল ব্যান্ড এটা সাধারণত 20 মিটার বা 30 মিটার অ্যাভেলেবেল আর কি পাওয়া যায়, স্টিলের বা ব্যান্ড চেন বা স্টিল ব্যান্ড চেন যেটা। এবং এখানে আসলে আমরা এমন ভাবে গ্রাজুয়েটেড থাকে, এখানে একদম মিটার, ডেসিমিটার বা সেন্টিমিটার পর্যন্ত আমরা মাপ পাবো। এবং দেখা যাচ্ছে যেখানে একটা কথা বলছে যে হ্যাজ 0.2 মিটার লিঙ্কস অন দ্য আদার, তার মানে লিঙ্ক গুলো আসলে 0.2 মিটার পর পর আসলে লিঙ্ক গুলো, প্রত্যেকটা লিঙ্কের ডিস্টেন্স আসলে 0.2 মিটার, সেটা বলে দিচ্ছে। নেক্সট, টেপ। তার মানে আমরা জানলাম যে চেইন সার্ভিং এ হয় আমরা চেইন ইউজ করব অথবা টেপ ইউজ করব। তার মানে চেইনের কাজ হলো ডিস্টেন্স মাপা, টেপের কাজও কি ডিস্টেন্স মাপা। এখন টেপটা আসলে বিভিন্ন ধরনের ম্যাটেরিয়ালের তৈরি হয়, বিভিন্ন ধরনের লেন্থ থাকে, বিভিন্ন ধরনের ওয়েট থাকে। তো এখানে ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে আসলে টেপের এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেয়া আছে। ভিতরে ক্লথ বা লিনেন টেপ কি, সেটা হলো ওভেন লিনেন অথবা সিনথেটিক ম্যাটেরিয়ালের তৈরি, এবং তবে ভার্নিশ না থাকে কি পরিমাণ রেজিস্ট করতে পারে, বাট বেশি ময়েশ্চার সে আসলে রেজিস্ট করতে পারে না, যেহেতু ক্লথের তৈরি। ক্লথ ময়েশ্চারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লথের একটা আহ, বিক্রিয়া হতেই পারে, বা সেটা দেখা গেল যে ক্লথ নরম হয়ে গেল বা লিনেন টেপটা নরম হয়ে গেল, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টেম্পারেচারের উপরে নির্ভর করে, তারপরে হলো যে কি পরিমাণ ময়েশ্চার আছে সেটার উপরে নির্ভর করে। এটা সাধারণত 10 থেকে 30 মিটার লেন্থ হয়ে থাকে। এবং যদি এক্সামে এটা আসে যে ক্লথ বা লিনেন টেপের ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি, তো সেই ক্ষেত্রে এখানে 3টা ডিসঅ্যাডভান্টেজ দেয়া আছে। প্রথম যেটা, সেটা হলো এফেক্টেড বাই ময়েশ্চার। তার মানে অবশ্যই যদি সেই ক্ষেত্রে ময়েশ্চার বা পানি জমা হয়, সেই ক্ষেত্রে তার লেংথ বাড়তে পারে বা কমেও যেতে পারে। এবং শাঙ্ক হবে মানে কি, শাঙ্ক হবে মানে তার লেংথ কমে যাবে। এরপরে বলছে যে যদি স্ট্রেচ করা বলতে হলো যদি আমি উম, দেখা গেল টেপটা আমি টান দিলাম, তো স্ট্রেচিং এর কারণে দেখা যাচ্ছে যে তার লেংথ বেড়ে যেতে পারে। এবং আরো একটা কথা বলছে যে লাইকলি টু টুইস্ট, তার মানে যেহেতু কাপড় সেহেতু এই জিনিসটা নরম, এই বরাবর আসলে তার দৃঢ়তা খুবই কম, যার কারণে সে এভাবে কি হয়ে যেতে পারে যে এভাবে টুইস্ট হয়ে যেতে পারে, অর্থাৎ বেঁকে যেতে পারে একটু। আহ টুইস্টিং এর কারণে দেখা যাচ্ছে যে সে আসলে লেংথ বেশি শো করবে, যদিও লেংথ বেশি শো করার কথা, সেক্ষেত্রে রিডিংটা কি আসবে, আমাদের রিডিংটা ভুল আসবে। এরপরে যেটা সেটা হলো মেটালিক টেপ। আচ্ছা, এখানে একটা জিনিস বলে দেই, সেটা হলো এই যে একটু আগে আমরা কিছু ডিসঅ্যাডভান্টেজ দেখলাম যে ক্লথ বা লিনেন টেপ, সেই ডিসঅ্যাডভান্টেজ গুলো যদি ওভারকাম করতে চাই, যদি এক্সামে এরকম প্রশ্ন আসে যে মেটালিক টেপ বা ক্লথ টেপের ক্ষেত্রে
কোনটাতে প্রবলেম হয় এবং সেই প্রবলেমটা ওভারকাম করার জন্য আমরা আসলে কোন ধরনের ট্যাব ইউজ করে থাকি। সেই কোন ধরনের ট্যাব আমরা ইউজ করি সেটা হলো লিনেন মানে এখানে লিনেন টেপই হবে, বাট সেখানে কি থাকবে, ব্রাশ অথবা কপারের ওয়্যার থাকবে, যার কারণে সেটা একটা অ্যাডিশনাল কি দিবে, অ্যাডিশনাল স্ট্রেংথ দিবে, যার কারণে দেখা যাচ্ছে যে স্ট্রেচিংটা, একটু আগে যে প্রবলেমটা ছিল যে দুই দিক দিয়ে আমরা যদি টান দিয়ে ধরে থাকি সেই ক্ষেত্রে লেংথটা অল্টার হয়ে যাচ্ছে, সে অল্টারটা হবে না। এবং এটা যেহেতু ভার্নিশড করা থাকে, সো ওয়্যার গুলো আসলে বাইরে থেকে দেখা যায় না, ভিজিবল হয় না। লেন্থ সাধারণত আগের মতোই 20 থেকে 30 মিটারের মতো হয়। এবং অ্যাকুরেট মেজারমেন্ট ডিভাইস, কারণ কি, এটার কারণ হলো এটা আসলে এমন ভাবে রেইনফোর্সড করা থাকে যার কারণে যেসব ডিফেক্ট গুলো ছিল লিলেন ট্যাপে, যে 3 ধরনের ডিফেক্টস পড়লাম, সেই ডিফেক্ট গুলো আসলে ওভারকাম করা পসিবল হয়। তো আমরা ফিগারে দেখতে পাচ্ছি 2 ধরনের টেপই, একটু আগে দেখলাম লিলেন টেপ, অলরেডি এই জিনিসটার সাথে সবাই আশা করি ফ্যামিলিয়ার, এবং মেটালিক টেপটাও দেখা যাচ্ছে। তো এই টেপে যেহেতু আমাদের দেখা যাচ্ছে যে টুইস্টিং এর ইফেক্ট আসতেছে, স্ট্রেচিং প্রবলেম আছে, ময়েশ্চার আসলে প্রবলেম হয়, সেই ক্ষেত্রে সেই জিনিসটা ওভারকাম করার জন্য আমরা ইউজ করতে পারি মেটালিক টেপ। কারণ কি, কারণ এটা খুবই দৃঢ়, যার কারণে দেখা যাচ্ছে যে এই যে যে 3টা আমাদের ডিফেক্টস আসতেছে সেই 3টেই আমরা ওভারকাম করতে পারতেছি। এখন আসো যে স্টিল টেপ। স্টিল টেপটা সাধারণত স্টিলের তৈরি, নরমাল জিনিস, স্টিলের তৈরি, সাধারণত আহ, একদম 1 মিটার থেকে শুরু করে 50 মিটার পর্যন্ত লেংথ হতে পারে। এবং উইথ সেটা হয় 6 থেকে 10 মিলিমিটার। এবং বলছে এট দ্য এন্ড অফ দি টেপ এ ব্রাশ রিং ইজ অ্যাটাচ, তার মানে শেষের দিকে একটা ব্রাশের রিং এখানে অ্যাটাচ করা থাকে। আর ইনভার্ট টেপ, যেটা ইনভার্ট টেপে একটা নিকেলের অ্যালয় থাকে, 36% নিকেল এবং স্টিল, এই দুইটা মিক্স করে ইনভার্ট ট্যাপটা তৈরি করা হয়। এবং এখানে থার্মাল এক্সপানশন যেটা বা থার্মাল কোএফিসিয়েন্ট সেটা খুবই অল্প। তার মানে হলো যে আমরা তো জানি যে টেম্পারেচার যদি নেই, সেই ক্ষেত্রে দেখা যায় যে যে কোনো মেটেরিয়াল যদি থার্মাল এক্সপানশন বেশি হয়, সে বেশি এক্সটেন্ড করবে বা তার লেন্থ বেশি বেড়ে যাবে। আবার যদি টেম্পারেচার কমে যায়, ঠিক একই অনুপাতে কি হবে, সে শ্রাঙ্ক করবে। ঠিক যদি আমাদের থার্মাল এক্সপানশন খুব কম থাকে, সেক্ষেত্রে দেখা যায় যে লেংথের ডিফারেন্স বেশি হবে না, ইরোটাও কম আসবে। সো ফিগারে আমরা দেখি যে মেটালিক টেপটা অলরেডি দেখছি, স্টিল টেপও দেখলাম। স্টিল টেপটা কিসের তৈরি, স্টিলের তৈরি, দেখতে অনেকটা মেটালিক টেপের মতোই। এবং ইনভার্ট টেপের কথা যেটা বললাম, যে ইনভার্ট টেপটা কিসের তৈরি, নিকেল এবং স্টিলের তৈরি, এবং এটার থার্মাল এক্সপানশন খুবই কম। নেক্সট আসো, যে জানলাম এতক্ষণ ধরে আমরা অনেক ধরনের চেইন সম্পর্কে জানলাম, অনেক ধরনের টেপ সম্পর্কে জানলাম। তো চেইন অথবা টেপ যে কোনো একটা ইউজ করা হয় মেইনলি। তাহলে চেইন অথবা টেপ তো ইউজ করলাম, মাত্র একটা ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানলাম। নেক্সট আমরা যে ইনস্ট্রুমেন্ট সম্পর্কে জানবো সেটা হলো প্যাক। আচ্ছা, প্যাক গুলো সাধারণত উডের তৈরি, এবং এটা পজিশন মার্ক করার জন্য। অর্থাৎ আমরা ধরলাম ধরলাম আমাদের এটা একটা মেইন স্টেশন, এটা একটা মেইন স্টেশন, এটা একটা মেইন স্টেশন। এখন এই দুইটা স্টেশনের মধ্যবর্তী ডিস্টেন্স আমরা টেপ বা চেইনের মাধ্যমে নির্ণয় করব। এখন এটা অবশ্যই তো মার্ক করতে হবে। এখানে যদি আমি প্যাক বা অন্য কোনো কিছু ম্যাটেরিয়াল দিয়ে যদি মার্ক না করি, সেক্ষেত্রে তো বোঝা যাবে না যে আসলে এটা কি স্টেশন নাকি। তো এই জিনিসগুলো, পজিশন গুলো বা স্টেশন গুলো বা টার্মিনাল পয়েন্ট গুলো আসলে মার্ক করার জন্য, বা সার্ভে লাইনের ভিতরে যদি অন্য কোনো ধরনের ইন্টারমিডিয়েট পয়েন্ট থাকে, সেগুলো মার্ক করার জন্য আমরা আসলে ইউজ করে থাকি প্যাক। তো এখানে বলছে যে এটা সাধারণত টিম্বারের তৈরি, জেনারেলি 2.5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার স্কোয়ার শেপের হয়ে থাকে আর কি। তার মানে এখানে যেটা বললো যে এটা 2.5 সেন্টিমিটার আর 3 সেন্টিমিটার স্কোয়ার শেপের হয়ে থাকে। আবার অনেক সময় দেখা যায় একটু বড় হয়, দেখা যাচ্ছে যে 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার হয়। তার মানে এই যে ক্রস সেকশন, যেটা ক্রস সেকশনে হয় এটা 5 সেন্টিমিটার বাই 5 সেন্টিমিটার হবে, অথবা 2.5 বাই 2.5, 3 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার হইতে পারে। এবং লেন্থ সাধারণত 15 থেকে 60 সেন্টিমিটার হইতে পারে। যদিও এখানে লেখা আছে 40 থেকে 60, আসলে মূলত 15 থেকে 60 সেন্টিমিটার পর্যন্ত লং হইতে পারে। আচ্ছা, এখন আরেকটা কথা বলতে চাই, যে ট্যাপার্ড এট দ্য এন্ড, তার মানে এন্ডে জিনিসটা হলো একটু চোখা, ট্যাপার্ড করা আছে, যাতে ইজিলি আমরা ড্রাইভ করতে পারি। আচ্ছা, ড্রাইভ করার এখানে একটা পদ্ধতি দেওয়া আছে, যে ড্রাইভ করার জন্য অবশ্যই সব সময় ভার্টিক্যাল রেখে
ব্যাগটা তারপরে আমাদের কি করতে হবে, জিনিসটা ড্রাইভ করতে হবে, অন্যথায় দেখা যাচ্ছে আমাদের রিডিং আসবে। এবং এখানে আরো একটা কথা বলছে যে আমরা আসলে ডিজাইন করব গ্রাউন্ডে, সেটা হবে উডেন হ্যামারের মাধ্যমে, এবং 4 সেন্টিমিটার আসলে আমাদের সারফেসের উপরে থাকবে, বাকি সবটাই আসলে আমরা কি করব, মাটির ভিতরে ইনসার্ট করে দিব। এরপরে আসো অ্যারো। তো অ্যারোর একটা নাম হলো চেইন পিন। অ্যারো গুলো দেখতে কিরকম, ফিগারে দেখাই যাচ্ছে অ্যারো গুলো আসলে অনেকটা দেখতে পিনের মতো, যদিও পিন না, পিন থেকে এটা একটু ডায়ামিটার একটু বেশি হয়ে থাকে। তো এই ক্ষেত্রে বলছে এটা কিসের তৈরি, স্টিল ওয়্যারের তৈরি, এবং অ্যারোটা আসলে গ্রাউন্ডে ইনসার্ট করা হয় প্রত্যেকটা চেইন লেংথ মাপার পর। তার মানে আমি উদাহরণ দিয়ে জিনিসটা একটু বোঝানোর চেষ্টা করি। দেখা যাক, ধরা যাক যে এখানে একটা স্টেশন এ, এখানে আর একটা স্টেশন বি। এখন এই দুইটা স্টেশনের মধ্যবর্তী যে ডিসটেন্স, সেই ডিসটেন্সটা আমরা নির্ণয় করব। ডিসটেন্স নির্ণয় করার জন্য আমরা 20 মিটারের একটা চেইন নিলাম, 20 মিটার। তো 20 মিটারের চেইন নিলাম আর ধরলাম যে এখান থেকে এটা ডিসটেন্স প্রায়, ধরলাম যে এটা 100 মিটার হবে। কথার কথা যে ডিসটেন্স এখান থেকে শুরু করে এ পর্যন্ত 100 মিটার হবে। তো আমার কাছে যে চেইনটা আছে সেটা তো মাত্র 20 মিটার। সো আমি এখান থেকে শুরু করলাম মাপা, এখানে গিয়ে মাপাটা শেষ হয়ে গেল। তার মানে 20 মিটার মাপছি, ওই একই চেইন আবার ইউজ করব, তার মানে এখানে একটা অ্যারো দিয়ে দিলাম। সেখান থেকে আবার শুরু করলে আবার 20 মিটার মাপলাম, সেখানে আর একটা অ্যারো দিয়ে দিলাম, এরপরে আবার 20 মিটার মাপলাম, অ্যারো দিয়ে দিলাম। ঠিক একইভাবে এই জিনিসটা আসলে কন্টিনিউয়াস প্রসেস। তো এই কথাই বলছে যে এখানে যে অ্যারো বা চেইন পিনটা কেন ইউজ করা হয়, সাধারণত প্রত্যেক চেইন লেংথের পরেই আসলে আমরা এই জিনিসটা ইউজ করা হয়। এরপরে বললো যে অ্যারোটা আসলে যে স্টিল দ্বারা তৈরি সেটা অবশ্যই টেম্পারড হইতে হবে এবং হার্ড হইতে হবে, এবং এটার সাধারণত এই যে ক্রস সেকশন, এটা ক্রস সেকশন হয় 4 মিলিমিটার ডায়ার, এবং এখানে উপরের সাইডে এখানে যে গোল সার্কুলার পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটা সাধারণত 50 মিলিমিটার, 25 সেন্টিমিটার থেকে শুরু করে 50 সেন্টিমিটার হয়, এবং জেনারেলি কত 40 সেন্টিমিটার আসলে প্রেফার করা হয়। সরি, এখানে একটা জিনিস ভুল বললাম, সেটা হলো লেংথ সাধারণত 25 সেন্টিমিটার থেকে 50 সেন্টিমিটার, আর উপরে যে সার্কুলার রিংটা থাকে সেটা ডায়ামিটার হয়তো 50 মিলিমিটার হতে পারে। এরপরে রেঞ্জিং রডের আগে আসলে একটু ফিগারটা দেখি। আমরা ফিগারটা দেখে একটা জিনিস বুঝতে পারতেছি যে রেঞ্জিং রডের নিচের এই পোর্শনটা একটু চোখা, এবং এখানে কালারের কি গ্রেডিং দেয়া থাকে, অর্থাৎ হোয়াইট রেড, হোয়াইট ব্ল্যাক, ব্ল্যাক হোয়াইট, এরকম কালার গ্রেডিং থাকে। তাহলে আমাদের যে জিনিসটা দেখলাম যে রেঞ্জিং রড আসলে ফিজিক্যালি দেখতে কিরকম সেটা বুঝলাম। এখন আসলে যে রেঞ্জিং রডের আসলে লেন্থ কি ধরনের হয় বা এর কাজটা কি। মেইনলি রেঞ্জিং রড সাধারণত 2 মিটার থেকে 3 মিটার হয়, সবচেয়ে বেশি ইউজ করা হয় 2 মিটার। এবং এটা কি, এটা হলো যে নিচে একটা হেভি আয়রন পয়েন্ট থাকে, যাতে গ্রাউন্ডে ইজিলি আমরা জিনিসটা ফিক্সড করতে পারি একটা জায়গায়, বা ধরতে, যাতে আমাদের একটা জায়গায় যেখানে গ্রাউন্ডে আমরা জিনিসটা আসলে মার্ক করার জন্য ইউজ করব, সেখানে যাতে ইজিলি আমরা হেভি আয়রন পয়েন্টের মাধ্যমে পয়েন্টটা মার্ক করতে পারি। এরপরে এখানে বলছে যে অল্টারনেট ব্যান্ড থাকে, সেটা হলো ব্ল্যাক হোয়াইট, হোয়াইট রেড, যেটা একটু আগে আমরা দেখলাম। সাধারণত বলছে প্রত্যেকটা ব্যান্ডের যে একটু আগে আমরা একটু দেখি যে প্রত্যেকটা ব্যান্ডের যে লেংথ, এই লেংথ বা এখান থেকে এটা যে ডিসটেন্স, এই ডিসটেন্সটা সাধারণত হয় কত 20 সেন্টিমিটার। এবং এখানে আরো কিছু কথাবার্তা আছে, জিনিসটা ডিটেলস একটু পড়ে নিও। মেইন এখানে যে কথা বলো যে রডস আর অলমোস্ট ইনভিজিবল এট ডিসটেন্স অফ 20 মিটারস। আচ্ছা, তার মানে মেইন কথা হলো এই জিনিসটা আমরা কেন ইউজ করব। এটা ইউজ করার মেইন উদ্দেশ্যটাই হলো, এখানে একটা কথা বলে দিছে যে the rods are almost invisible at a distance of about 200 meters. Hence, we used a long line. Each rod should have a red, white, yellow flag about 3 to 50 সেন্টিমিটার স্কয়ার টাইড or near its top. তার মানে এই জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। সেটা হলো কালার কোডিং দেওয়ার মেইন উদ্দেশ্যই হলো যাতে যে আমরা এখানে একজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ালো, ঠিক
কিছু দূরে গিয়ে আরেকজন রেঞ্জিং রড নিয়ে দাঁড়ালো। এখন কালার কোডিং যদি দেওয়া থাকে ইজিলি এখান থেকে আমরা ইজিলি যদি ইজিলি যাতে আমাদের ভিজিবিলিটিটা বাড়ে, অর্থাৎ ইজিলি যাতে আমরা দেখতে পাই জিনিসটা, ভিজিবল যাতে হয় মেইন কথা। তবে এখানে আবার একটা রেঞ্জ দিয়ে দিয়েছে যে 200 মিটারের দূরে যদি তুমি এই রেঞ্জিং রডটা নিয়ে যাও সেই ক্ষেত্রে এটা ইনভিজিবল হয়ে যাবে। সেই ক্ষেত্রে যদি ভিজিবিলিটি বাড়াইতে হয় সেই ক্ষেত্রে উপরের সাইডে একটা ফ্ল্যাগ দিয়ে দিতে হবে। নেক্সট, রেঞ্জিং রডের এখানে কিছু ছবি আছে। তো এখানে একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হলো রেঞ্জিং রড এবং অফসেট রডের ভিতরে পার্থক্য হলো যে অফসেট রডটা সাধারণত রেঞ্জিং রড থেকে অনেক মানে লেন্থ একটু বেশি হয় এবং এখানে একটা পোর্শন থাকে হুক টাইপের। তো আমরা ডিটেলস যদি পড়ি অফসেট রড একদম সিমিলার জিনিস রেঞ্জিং রডের মতোই, লেন্থ সাধারণত 3 মিটার এবং উড দিয়েই তৈরি হয়, উডের রড এবং পয়েন্টেড থাকে, নিচে আয়রন শু থাকে, মানে সেম আর কি অনেকটা রেঞ্জিং রডের মতোই। এবং উপরে একটা নচ থাকে, যেটা একটু আগে আমি বললাম যে এখানে নচ থাকে উপরে একটা, এবং যে নচটা থাকবে সেটা নচ বা হুকের কাজ কি, সেটা আসলে কোনো চেইন যদি আমরা এই হুকের মাধ্যমে এই জায়গাটাতে চেইন আসলে আটকায় আমরা এক জায়গা থেকে আরেকটা জায়গায় নিয়ে যেতে পারবো। এটা হলো মেইন কাজ। নেক্সট যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো প্লাম্ব বব। প্লাম্ব ববটা দেখতে কিরকম তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এই যে পোর্শনটা অনেকটা দেখতে লাঠিমের মতো এবং এখানে একটা সুতা থাকে, সুতা দিয়ে ঝুলানো অবস্থায় থাকে। তো এটার মেইন কাজ কি? এটার মেইন কাজ হলো যে আমরা কোনো যদি স্লোপিং গ্রাউন্ডে চেইনিং করি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্লাম্ব ববটা রিকোয়ার্ড হয়। কারণ কি? কারণ হলো একদম গ্রাউন্ডে কোন পয়েন্টটা রিপ্রেজেন্ট করতেছে। তার মানে যদি জিনিসটা এরকম স্লোপ গ্রাউন্ডে আমি যদি সার্ভেইংটা করি, তাহলে সেক্ষেত্রে এটা একটা পয়েন্ট ধরলাম, এই দুইটা পয়েন্টের মধ্যবর্তী যে ডিস্টেন্স, সেই ডিস্টেন্স আমরা নির্ণয় করব। তো নির্ণয় করার জন্য আসলে এই পয়েন্ট আসলে গ্রাউন্ডে কি কোন পয়েন্টটা ডিনোট করতেছে, সেই একদম ভার্টিক্যাল যে পয়েন্টটা সেটা নেওয়ার জন্যই অবশ্যই আমাদের কি লাগবে, একটা প্লাম্ব বব লাগবে। তো মেইন কাজ কি? মেইন কাজই হলো যে এই যে আর্থের যে সারফেসটা যদি এরকম ফ্ল্যাট হইতো, সেই ক্ষেত্রে আসলে এই প্লাম্ব ববের যে লাইনটা, সেই লাইনটা আসলে মোটামুটি এটার একদম ভার্টিক্যাল আসলে এই সারফেসের সাথে যে ভার্টিক্যাল লাইন শো করার জন্যই আসলে আমরা প্লাম্ব ববটা ইউজ করে থাকি। এবারে আরো কিছু কথা আছে যে এটা আরেকটা জায়গায় ইউজ করা হয়, রেঞ্জিং পোলটা ভার্টিক্যাল আছে কিনা, অর্থাৎ তুমি যে রেঞ্জিং রড একটা জায়গায় তুমি রেঞ্জিং রড বা রেঞ্জিং পোল বা অ্যারোটা তুমি যে মাটিতে ইনসার্ট করলা বা যা গাঁথলা, সেটা আসলে একদম পুরোপুরি ভার্টিক্যাল আছে কিনা সেটা নির্ণয় করার জন্য ইউজ করা হয়। এবং একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট লাইন রেঞ্জারের মাধ্যমে যদি আমরা ট্রান্সফার করতে চাই সেক্ষেত্রেও এটা ইউজ করতে হয়। জিনিসগুলো আমরা ডিটেইলস আরো জানবো। তার মানে এটা জানলাম যে প্লাম্ব বব শুধুমাত্র চেইন সার্ভিং এ না, এটা আরো অনেকগুলো সার্ভিং ইউজ করা হয়। থিওডোলাইট ট্রাভার্স সার্ভে, কম্পাস সার্ভে, প্লেন টেবিল সার্ভে। এবং প্লেন টেবিল সার্ভিং এ দেখা যায় যে প্লাম্ব ববের সাথে একটা ফর্ক আটকানো থাকে, প্লাম্বিং ফর্ক। এই জিনিসগুলো আমরা ডিটেইলস নেক্সট চ্যাপ্টারে জানতে পারবো যখন আমরা প্লেন টেবিল সার্ভিং করব, বা এই থিওডোলাইট ট্রাভার্স সার্ভে যখন তোমরা প্র্যাকটিক্যালি করবে দেখবে যে প্রত্যেকবারই প্লাম্ব ববটা ইউজ করা হচ্ছে। সো প্লাম্ব ববের ফিগার একটু আগে আমরা দেখলাম। নেক্সট আসলে টেস্টিং এন্ড অ্যাডজাস্টিং অফ চেইন। তো টেস্টিং এন্ড অ্যাডজাস্টিং চেইন এর ক্ষেত্রে আমরা জানি যে বারবার আসলে একটা চেইন যখন ইউজ করব তখন তার লেন্থ চেঞ্জ হয়ে যেতেই পারে। এরপরে কি হইতে পারে, যে দেখা যাচ্ছে যে যে লিঙ্ক যেগুলো, অর্থাৎ একটা চেইনের সাথে আরেকটা চেইন লিঙ্ক আকারে আটকানো, সেই লিঙ্ক যদি কোনো কারণে কি হয়, যে লিঙ্ক যদি বেন্ড করে যায় বা বেঁকে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে লেন্থটা ছোট হয়ে যায়। এরপরে আছে যে লেন্থ কখন ইলংগেটেড বা বড় হয়ে যায়, যদি আমরা চেইনের দুই পাশে দেখা যাচ্ছে যে দুই পাশে যদি আমরা দুই পাশে তো জানি যে হ্যান্ডেল থাকে এবং মাঝখানে এই যে চেইনটা, এদিকে একটা নির্দিষ্ট
ফোর্সে টান দিলাম, এদিকে একটা নির্দিষ্ট ফোর্সে টান দিলাম, তাহলে এই যে স্ট্রেচ করতেছি সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এলongated হয়ে যেতে পারে, লেংথ বেড়ে যেতে পারে। অথবা এই মাঝখানে যে সার্কুলার রিং গুলো আছে সেই রিং গুলো দেখা যাচ্ছে যে এরকম আটকানো থাকার কথা, দেখা গেল যে জিনিসটা একটু ফাঁকা হয়ে গেল, অর্থাৎ ওপেনিং হলো। তো ওপেনিং হওয়ার কারণেই দেখা যাচ্ছে, অথবা ওয়্যারের কারণে অর্থাৎ ঘর্ষণের কারণে দেখা যাচ্ছে যে কোনো কারণে জিনিসটা আসলে ক্ষয় হয়ে গেল। সো এই কারণে কি হতে পারে? এই কারণে আসলে চেইনের যে লেংথ ২০ মিটার লেংথ থাকার কথা, দেখা যাচ্ছে ২০ মিটার ১০ সেন্টিমিটার বেড়ে গেছে। এরকম হতেই পারে স্বাভাবিক। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে একটা চেইনের আ চেইনকে যদি আমরা ৮ কেজি পুল দিয়ে টান দেই ২ পাশ থেকে, এবং সেটা যদি সাধারণত 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্ট্যান্ডার্ডাইজ করা থাকে, সেক্ষেত্রে অবশ্যই ২০ মিটার চেইনে আমরা হাইয়েস্ট ৫ মিলিমিটার পর্যন্ত ডেভিয়েশন অ্যালাউ করব। তার মানে ২০ থেকে ৫ মিলিমিটার কম অথবা ৫ মিলিমিটারের বেশি। এই যে টোটাল রেঞ্জ, এই রেঞ্জটাই আমরা হাইয়েস্ট অ্যালাউ করব। আর ৩০ মিটার চেইনের ক্ষেত্রে হাইয়েস্ট অ্যালাউ করা যাবে ৮ মিলিমিটার পর্যন্ত। সো নেক্সট ক্লাস, আজকে ক্লাস এই পর্যন্তই। নেক্সট ক্লাসে আমরা শিখব যদি কোনো কারণে লেংথ লং হয়ে যায় অথবা শর্ট হয়ে যায় চেইনের, সেক্ষেত্রে আমরা কি পসিবল আমাদের ওয়ে আছে এই জিনিসগুলো আসলে শর্ট আউট করতে পারি বা এই প্রবলেম থেকে আমরা বাঁচতে পারি। এরপরে আমরা জানবো নেক্সট দিন আসলে চেইন সার্ভিং এর এরর কয় ধরনের হয়, এই এরর গুলো আসলে ওভারকাম আমরা কিভাবে করতে পারি, এই এরর গুলো আসলে আমরা কিভাবে ওভারকাম করার জন্য আসলে কি পদ্ধতি আছে বা কি মেজারমেন্ট আমরা নিয়ে ইজিলি আসলে কি করতে পারি, যে আমি জানি যে একটা চেইনের লেংথ ২০ মিটার, কিন্তু কাজ শেষ করে দেখলাম যে সেটা আসলে ২০ মিটার থেকে কিছু কম আছে বা বেশি আছে। এই যে লেংথ কম বা বেশি হলে সেক্ষেত্রে আমরা কিভাবে অ্যাকচুয়াল যে লাইনের লেংথটা কিভাবে বের করব সেটাও আমরা নেক্সট দিন দেখব। তো আজকে ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।